নমস্কার। আজকের আলোচ্য বিষয় সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি। আনন্দমার্গ দর্শনে বলা হয়েছে মানুষের বিভিন্ন ভাবের যে অভিব্যক্তি, সেই বিভিন্ন ভাবের অভিব্যক্তির যে সমাহার, সাময়িক নাম, সেটাই হলো কালচার বা সংস্কৃতি। টোটাল এক্সপ্রেশন অফ হিউম্যান বিং ইজ কালচার। গোটা মানুষ জাতের সংস্কৃতি হলো একটাই। সংস্কৃতি কখনো হাজারটা হয় না, সম্পূর্ণ মানব জাতির সংস্কৃতি একটাই। হ্যাঁ, তার বিভিন্ন ক্ষেত্রে স্থানিক বৈচিত্র্য বা পার্থক্য আছে, কিন্তু তার মূল সূত্রটা একই। যেমন রক্তের রং লাল একই হয়, সে একজন শ্বেতাঙ্গ হোক, একজন কৃষ্ণাঙ্গ হোক, হ্যাঁ, একজন ভারতীয় হোক, একজন আফ্রিকান হোক, একজন মঙ্গোলিয়ান হোক, তাদের রক্তের রং একই। সুখ দুঃখের অনুভূতি সব জায়গায় একই। সুখে মানুষ হাসে, দুঃখে কাঁদে। তাই এই অভিব্যক্তিগত বিচারে সবার মানব জাতির সংস্কৃতি হলে এক। তো সভ্যতাটা হলে কি? আমাদের জীবনের বিভিন্ন যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির মধ্যে শিষ্টাচারের যে সূক্ষ্ম দিকগুলো, সূক্ষ্ম ভাবের সংস্পর্শে আমরা যখন আসি, তখন তাকেই বলে, সেই সূক্ষ্ম ভাবগুলো কি বলে? সভ্যতা। একটা উদাহরণ দেওয়া যাক। মনে করা যাক বাড়িতে একজন অতিথি এসেছেন। আমরা বিভিন্নভাবে তাকে সম্ভাষণ করতে পারি। আমরা নিরুত্তাপভাবে বলতে পারি এসো বা আসুন, এভাবে আহ্বান জানাতে পারি। আবার স্বাগত সম্ভাষণ জানিয়েও বলতে পারি আসুন আসুন আসুন, অনুগ্রহ করে আসুন, ভেতরে আসুন। এই যে অতিরিক্ত ভাষা বা ভাবের দ্বারা ভদ্র সম্ভাষণের যে অভিব্যক্তি, এটাই সভ্য বা সভ্যতা সম্মত আচরণ। তাহলে দেখা যাচ্ছে এখানে শিষ্টাচারের সূক্ষ্ম ভাবটা হলো স্বতঃস্ফূর্ত। স্পষ্টতই দেখা যাচ্ছে সাধারণ নিরুত্তাপ আহ্বান সূচক এসো বা আসুন কথাটা সম্ভাষণের উত্তাপ রহিত এই শিষ্টাচারের অভাবেরই ফল। তাই আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতি বা কালচারের ক্ষেত্রে ভালো মন্দ দুটো দিকই আছে, কিন্তু শিষ্টাচারের যে সূক্ষ্ম ভাব, সেই সূক্ষ্ম ভাবটাই হলো সভ্যতার কষ্টিপাথর। সংস্কৃতি বা কালচারের মাধ্যমে শিষ্টাচারের যে সূক্ষ্ম বোধ আমরা পাই, সেটা মানুষের সূক্ষ্ম বিচার ক্ষমতা বৃদ্ধি করে। আমরা মানুষের এইসব আচার আচরণকে সভ্য বলতে পারি, যা বৃহত্তর ক্ষেত্রে মানুষের সূক্ষ্ম বিচার ক্ষমতার পরিচয় বহন করে। অনেক সময় দেখা যায় কোনো বিশেষ গোষ্ঠীর জনসাধারণের আচার আচরণ বিচারের সমর্থন লাভ করেছে, কিন্তু অন্য এক গোষ্ঠীর আচার আচরণ বিচারের সমর্থন লাভ করছে না। এখন যদি ওই বিশেষ বিচারে প্রথমোক্ত জনগোষ্ঠীকে সভ্য আর অপর গোষ্ঠীকে অর্ধসভ্য বলি, তাহলে সেটাও যুক্তিযুক্ত হবে না। ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীকে, একটা উদাহরণ দেওয়া যাক, ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে, পরনারী মাতৃসমা। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি তা হয়েছে? বাস্তব ক্ষেত্রে তাদের সেরকম সম্মান দেখানো হয় না। অপরপক্ষে ইউরোপীয় সমাজে যদিও নারীকে মায়ের মর্যাদা সেখানে নেই, দেওয়া হয় না, কিন্তু বাস্তব ক্ষেত্রে নারীরা সেখানে নিশ্চিতভাবেই সেখানে অনেক সম্মান মর্যাদা ইউরোপিয়ান নারীরা ভোগ করে। এই পুরুষের সমান অধিকার সম্মান তারা ভোগ করে, নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা তারা ভোগ করে। এই কথা প্রসঙ্গে এটা বললে অত্যুক্তি হবে না। সংগঠনের কর্ম উপলক্ষে আমি বিশ্বের বিভিন্ন দেশে গেছি। আমি ইউরোপে গেছি। ইউরোপে যখন আমি ডেনমার্কে গেলুম, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, শীতের দিন, এই ডিসেম্বর জানুয়ারি বরফ পড়ছে। সেই অবস্থাতে আমাদের মধ্যরাত্রিকালীন বিশেষ সাধনা পদ্ধতি আছে মাসের একটা বিশেষ দিনে, সেটা আমাদের করতে হয়। বাইরে যেতে হয়, নির্জন স্থানে যেতে হয়।
তো মধ্যরাত্রে সেই সাধনা সমাপন করে, নির্জন স্থান থেকে সাধনা সমাপন করে আমরা যখন আশ্রমে ফিরছি রাস্তায়, তখন বরফ পড়ছে। তখন প্রায় রাত্রি 1:30 পৌনে 2 হবে। দেখছি রাস্তাতে ওই মধ্যরাত্রিও তরুণী মেয়েরা বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে, একা একাই ঘুরছে। আমি তো তখন সবেমাত্র ভারত থেকে গেছি, আমার ভারতীয় ভাবধারা মানসিকতায় আমি হোঁচট খেলাম, ধাক্কা খেলাম। ভাবলাম বাবা, আমরা ভারতীয় সমাজে কি কখনো এটা কল্পনা করতে পারি? একজন যুবতী নারী মধ্যরাত্রে রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে, বহু নারী এরকম ঘুরে বেড়াচ্ছে। এটা তখনই সম্ভব যদি সেই সমাজের সামাজিক নিরাপত্তা, পুরুষ ও নারীর যে সমান অধিকার, সম্মান, মর্যাদা, যে নারীর সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত থাকে, তবেই সম্ভব হয়। যাই হোক, ফিরে আসি। তাহলে আমরা দেখছি এই যে ইউরোপে নারীরা পুরুষের সমান অধিকার সম্মান ভোগ করে থাকে। এখন এই দুটোর মধ্যে কোনটি অধিকতর সভ্য, এটা বলা খুবই শক্ত। এক্ষেত্রে প্রাউড প্রবক্তা তথা শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলছেন, না কাজে কর্মে আচার আচরণে বিচারের সমর্থন যত বেশি যেখানে থাকবে, সভ্যতার প্রকাশ তথা বিকাশও তত বেশি হবে। এর উপর ভিত্তি করে আমরা মূল্যায়ন করতে পারি কোন জনগোষ্ঠী বেশি সভ্য, কোনটা কম সভ্য। তাহলে সভ্যতা ও সংস্কৃতি মধ্যেকার পার্থক্য খুবই সূক্ষ্ম। সংস্কৃতি জীবনের সকল অভিব্যক্তির সাময়িক রূপ। সংস্কৃতি বৌদ্ধিক স্তরের অভিব্যক্তি, কিন্তু সভ্যতা হল জীবনের ভৌতিক দিকটার প্রকাশ। সুতরাং একজন মানুষ ভৌতিক উন্নতির ব্যাপারে সভ্য হতে পারে, কিন্তু তার মানসিক বিকাশের দিকটা বিচার করলে সে উন্নত সংস্কৃতি সম্পন্ন নাও হতে পারে। বস্তুত বৌদ্ধিক বিকাশ না হলে একজন মানুষের পক্ষে যথার্থ সভ্য হওয়া সম্ভব নয়। আমরা এই বৌদ্ধিক উন্নতির মাধ্যমে জীবনের অভিপ্রকাশ বেড়ে যেতে পারে। আমরা দেখছি এই মানব জীবনের অভিব্যক্তি প্রাউড দর্শন অনুসারে নানা দিকে ঘটে থাকে। জীবনের চলার পথ তাই বহুমুখী। আমরা দেখছি সমাজে গোষ্ঠীতে গোষ্ঠীতে মানব অভিব্যক্তির যে ধারাগত তারতম্য আলাদা আলাদা, যদিও সংস্কৃতি এক। আমরা দেখছি কেউ হাত দিয়ে ভাত খায়, খাবার খায়, কেউ আবার চামচ দিয়ে খায়, কোনো জনগোষ্ঠী, কোনো জাতিগোষ্ঠী আবার কাঠি দিয়ে খায়। সবাই খাওয়ার মূল সূত্র কিন্তু এক, খাওয়া, কিন্তু ওই স্থানিক পার্থক্য হয়ে যাচ্ছে। এটা কিন্তু সংস্কৃতিগত ভিন্নতা নয়, মূল সংস্কৃতির কিন্তু এক। তাই মানব সংস্কৃতি এক ও অবিভাজ্য। সুতরাং এই অভিপ্রকাশগুলোকে হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা ইউরোপিয়ান সংস্কৃতি ইত্যাদি বলা অবাস্তব। যারা এইসব খণ্ড ভাবসমূহকে পোষণ করে থাকেন তারা মানব সভ্যতার শুভাকাঙ্ক্ষী নয়, আনন্দমূর্তি বলছেন। তাহলে বৌদ্ধিক উন্নতির কি বলবো, যেখানে অভিব্যক্তির ধারা যত বেশি হবে, জাগতিক দিক থেকে সেখানে সাংস্কৃতিক উন্নতি অপেক্ষাকৃত বেশি। যার মধ্যে জীবনের অভিব্যক্তির সংখ্যা বৈচিত্র্য যত বেশি হবে, সেই মানুষ বা জনগোষ্ঠী তত বেশি সংস্কৃতি সম্পন্ন। যেখানে জীবনের অভিব্যক্তি জড়াভিমুখী, তাকে বলতে পারি কৃষ্টি বড়জোর, যা সংস্কৃতির অংশবিশেষ। অর্থাৎ অভিব্যক্তির অমার্জিত অভিপ্রকাশই হলো কৃষ্টি। আবার জীবনের অভিজ্ঞতার স্থূল ও সূক্ষ্ম অভিব্যক্তির সমষ্টিগত রূপই হচ্ছে সংস্কৃতি। গোষ্ঠীতে গোষ্ঠীতে কৃষ্টিগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মানবজাতের সংস্কৃতি হলো একটাই। সাংস্কৃতিক অভিব্যক্তি সভ্যতা কিন্তু সমর্থক নয়। জীবনের বিভিন্ন অভিব্যক্তির ক্ষেত্রে যেখানে সংযম রয়েছে, যৌক্তিকতার অভিপ্রকাশ ঘটেছে, তাই হচ্ছে সভ্যতা। একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। খাদ্যগ্রহণ সাংস্কৃতিক অভিপ্রকাশেরই একটা দিক। যারা যুক্তি দিয়ে, আমি খাদ্য গ্রহণের আরেকটা উদাহরণ দিচ্ছি, যারা যুক্তি দিয়ে অতিরিক্ত খাদ্য গ্রহণ করাকে ক্ষতিকারক বলে মনে করেন, তারা এর থেকে বিরত থাকেন। এই যে মার্জিত বোধ, এটা হলো সভ্যতারই পর্যায়ভুক্ত।
আর যারা সেটা করেন না, অমার্জিত বোধের পরিচয় দিয়ে থাকেন, তারা সভ্যতার মাপকাঠিতে একটু নিচু স্তরের, একটু নিচের দিকে। যদিও মানবের সাংস্কৃতিক অভিব্যক্তি বহুবিধ, কিন্তু তার এই বহুমুখী অভিব্যক্তির মধ্যে সংযম বা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। সেক্ষেত্রে সাংস্কৃতিক বিচারে তাদের আমরা উন্নত বললেও বলতে পারি, কিন্তু সভ্য বলবো না। কাজেই সংস্কৃতি সম্পন্ন মানুষকেই সভ্য বলা যাবে না যদি তাদের অভিব্যক্তির মধ্যে যৌক্তিকতা, বিচারশীলতা ও সংযমের অভাব থাকে। আবার বলছি, সংস্কৃতি সম্পন্ন মানুষকেই সভ্য বলা যাবে না যদি তাদের অভিব্যক্তির মধ্যে বিচারশীলতা, যৌক্তিকতা ও সংযমের অভাব থাকে। অনুরূপভাবে যারা তথাকথিত সাংস্কৃতিক বিচারে অনুন্নত, তারা সামাজিক বিচারে অনুন্নত নাও হতে পারে। অনেকেই আছেন যারা আদিবাসীদের অনুন্নত বলে মনে করেন, কিন্তু নিরপেক্ষ বিচার বিবেচনা একথাই বলবে যে জীবনের ন্যূনতম অভিব্যক্তি সমূহের জন্য তারা সংস্কৃতিগতভাবে অনুন্নত হতে পারে, কিন্তু সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তারা অনেকের তুলনায় বেশি এগিয়ে আছে। সামাজিক দিক থেকে তারা অধিকতর অগ্রসর। আফ্রিকানদের সম্বন্ধে এই একই কথাই প্রযোজ্য। প্রাচীনকাল থেকে মানুষ বাধা বিপত্তির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে, সংগ্রামী জীবনের মূল মন্ত্র। তাই যারা নিরস্ত্রীকরণের কথা বলে চিৎকার করে, তারা আসলে মানব জীবনের শত্রু। এমনকি তারা অপরাধীদের বিরুদ্ধে সংগ্রাম করতে অনিচ্ছুক। এটা অবশ্য সত্য, সভ্যতার প্রসারের সঙ্গে সঙ্গে মানুষ নিরস্ত্রকে ও দুর্বলকে আক্রমণ করবে না। ক্ষত্রিয় যুগে আমরা দেখেছি, সেখানে যুদ্ধের একটা নিয়ম ছিল, শস্ত্রধারী কখনো নিরস্ত্রকে, দুর্বলকে, নারীকে, বৃদ্ধকে কখনো আক্রমণ করবে না, করতো না। যুদ্ধের একটা ধর্ম ছিল, একটা নিয়ম ছিল, নীতি ছিল, সেটাকে তারা পালন করত। কিন্তু এই যুগে, এই জগতে, আমাদের তথাকথিত সভ্য জগতের সভ্য জনগোষ্ঠী বা সভ্য দেশ বলে যারা বড়াই করে, আমরা কি দেখলাম? এই সভ্য জগতে এমন অনেক রাষ্ট্র আছে যারা নিজেদের সভ্য বলে মনে করে, কিন্তু তারা নির্মমভাবে অসহায় নির্দোষকে ধ্বংস করে নিজেদের স্বার্থে, জাতিগত স্বার্থে, রাষ্ট্রগত স্বার্থে। হিরোশিমা ও নাগাসাকির মর্মান্তিক ধ্বংসকাণ্ড তথাকথিত সভ্য রাষ্ট্রের আদিম বর্বরতারই প্রমাণ করছে, তার স্বাক্ষর আদিম বর্বরতার প্রমাণ দিচ্ছে। যদিও তারা সাংস্কৃতিক দিক থেকে অগ্রণী, কিন্তু সভ্যতার দিক থেকে তারা সম্পূর্ণ অনুন্নত। যারা জাপানে হিরোশিমা নাগাসাকির মতো বোম ফেলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল, তাদের সেই তথাকথিত সভ্য রাষ্ট্র বা জনগোষ্ঠীকে ভারতীয় আদিবাসীদের চরণে এসে শিক্ষা লাভ করতে হবে। সভ্যতা কাকে বলে সেটা শিখতে হবে। যারা অ্যাটম বোম, হাইড্রোজেন বোমের অধিকারী, তাদের এই শিক্ষাই দেওয়া উচিত যে এই বিশ্ব মানুষের জন্য, দানবের জন্য নয়। মাটির পৃথিবী মানবের তরে, দানবের তরে নয়। তাদের বিরুদ্ধে মানুষের মাথা তুলে ধরার জন্য আরো বেশি শক্তিশালী অস্ত্র আবিষ্কার করতে হবে। তাই এই দানবদের পরাভূত করার জন্য, প্রতিহত করার জন্য যারা সদ্বিপ্র, যারা সমাজে সুচিন্তক, যারা মানব সমাজের প্রকৃত প্রগতি চায়, তাদের আরো বেশি শক্তিশালী অস্ত্র আবিষ্কার করতে হবে এবং সেই অস্ত্রের দ্বারা এই তথাকথিত দানব শক্তিকে পরাভূত করতে হবে। বর্তমান সমাজ ও সভ্যতার বিশেষ যত্ন নেওয়া দরকার। বৌদ্ধিক উন্নতির মাধ্যমে সাংস্কৃতিক প্রগতি ঘটাতে হবে। এই জন্য সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে বিচার প্রবণতা ও সংযমকে অবশ্যই কাজে লাগাতে হবে। এরপরে আরো কিছু বলি, এই সংস্কৃতি সভ্যতা পরে এবারে বিজ্ঞানের কথায় আসি। আমি আলোচনা করছিলাম সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি। এবার আমরা দেখি বিজ্ঞানের দিকে একটু চর্চা করি, আসি যে সভ্যতার বিকাশ কেমন করে ঘটে। সভ্যতার সঙ্গে বিজ্ঞানের একটা ঘনিষ্ঠ যোগ রয়েছে। একই সঙ্গে এই দুয়ের উন্নতি হয়, কিন্তু যেখানে বৈজ্ঞানিক উন্নতি সভ্যতার উন্নতিকে পিছনে ফেলে যায়, সেখানেই সভ্যতার ভরাডুবি ঘটে। সভ্যতার উন্নতিকে
পিছনে ফেলে দিলেই সভ্যতার সেখানে ভরাডুবি হয়। ইতিহাসের অনেক উদাহরণ আছে। মিশর ও গ্রিসের ইতিহাসের কথা ধরা যাক। যতদিন এই দুই দেশের বিজ্ঞানের জয়যাত্রা সভ্যতার অগ্রগতিকে অতিক্রম না করেছিল, ততদিন এই দুই দেশের সভ্যতার অগ্রগতি অব্যাহতই ছিল। গ্রিস এবং মিশর, প্রাচীন গ্রিস এবং মিশর। কিন্তু বিজ্ঞানের উন্নতিতে যখন ভোগ্য সামগ্রী প্রচুর পরিমাণে বেড়ে গেল, তখনই উভয় দেশের সভ্যতা ক্রমে ধ্বংস হয়ে গেল। কেন? না, সভ্যতার অগ্রগতির থেকে বিজ্ঞানের অগ্রগতি বেশি হয়ে গেল। কারণ তখন বিজ্ঞান সভ্যতার উপরে স্থান অধিকার করেছে। বিজ্ঞান কি? যা বস্তুর যথাযোগ্য ব্যবহার শিখিয়ে দেয়, তাই বিজ্ঞান। সভ্যতার বিকাশ যেখানে একেবারেই নগণ্য, সেখানে যদি বিজ্ঞানের অগ্রগতি উন্নতির শিখরে পৌঁছায়, তখন সেখানে বিজ্ঞান মানুষের কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথই ডেকে আনবে। সুতরাং বিজ্ঞানের গবেষণা চর্চা যদিও অপরিহার্য, তবুও একে সভ্যতার উপরে স্থান করে দেয়া মোটেই সঙ্গত কাজ হবে না প্রাউড প্রবক্তার মতে। এরপর তিনি বোধিজ্ঞান সম্বন্ধে বলছেন, ভারতবর্ষের তন্ত্রের যুগ থেকে শুরু করে গুপ্ত যুগ পর্যন্ত সভ্যতা বিজ্ঞান পাশাপাশি বিকাশ লাভ করেছিল। গুপ্ত যুগ, বিজ্ঞান কখনই সভ্যতার থেকে বেশি সম্মান পায়নি। গুপ্ত যুগ ছিল ভারতবর্ষের সুবর্ণ যুগ। গুপ্ত যুগের পর বিজ্ঞানের উন্নতির দিকে নজর দেওয়া হয়নি। এর ফলে হয়েছিল ক্রমাবনতি অধঃপতন। পাঠান যুগে সভ্যতা বিজ্ঞান কোনোটির বিকাশ হয়নি, তাই সে যুগে সমাজের উন্নতিও স্তব্ধ ছিল। মানব সমাজের সার্বিক প্রগতির তথা উন্নতির জন্য সভ্যতা বিজ্ঞান উভয়কে একসঙ্গে প্রোৎসাহিত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানেই তুমি সভ্যতার উন্নতি দেখবে, সেখানেই লক্ষ্য করবে বৌদ্ধিক উন্নতি। আনন্দমূর্তিজি বলছেন, প্রাউড প্রবক্তা বলছেন, যেখানেই তুমি সভ্যতার উন্নতি দেখবে, লক্ষ্য করবে বৌদ্ধিক উন্নতি এর সঙ্গে রয়েছে। আবার যেখানে বিজ্ঞানের চর্চা রয়েছে, সেখানেও বৌদ্ধিক বিচার বিশ্লেষণ প্রয়োজন। তাই সভ্যতা বিজ্ঞান উভয়ের ক্ষেত্রেই বৌদ্ধিক জ্ঞান অপরিহার্য। সভ্যতা বিজ্ঞানের সুন্দর সমন্বয়ের মধ্য দিয়েই আধ্যাত্মিক ও বোধিজ্ঞানের বিকাশ সম্ভব। আমি আবার বলছি, সভ্যতা বিজ্ঞানের সুন্দর সমন্বয়। তাই বোধিজ্ঞানের বিকাশ বা আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ যদি করতে হয়, তাহলে মানুষকে সভ্যতা বিজ্ঞানের শুধু সুষম সমন্বয় ঘটাতে হবে। যেখানে বিজ্ঞান ও সভ্যতার সুষম সমন্বয় নেই, সেখানেও বোধিজ্ঞানের বিকাশ সম্ভব হলেও সভ্যতা বিজ্ঞানের মধ্যে যদি সুষম সমন্বয় বাড়ানো যায় থাকে, তাহলে আধ্যাত্মিক প্রগতি ত্বরান্বিত হবে। সুতরাং যারা জ্ঞানী, তারা এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করেই সভ্যতা বেষ্টি ও সমাজকে প্রগতির পথে এগিয়ে নিয়ে চলবেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন ছাড়া বোধির জগতে প্রকৃত প্রগতির কথা চিন্তা করা অর্থহীন। আজ আমাদের তাহলে কর্তব্য কি হবে? আমরা বিজ্ঞানের চর্চা করব, কিন্তু সেই সঙ্গে সভ্যতার উন্নতির দিকেও সমান লক্ষ্য রাখব। প্রাচীন ভারত ও আধুনিক ভারতের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে আজকের যুগের বিজ্ঞানের উন্নতি সে যুগের বিজ্ঞানের উন্নতির থেকে অনেক বেশি। কিন্তু সে যুগের সভ্যতা, বিশেষ করে বশিষ্ঠ, বিশ্বামিত্র, অষ্টাবক্র মুনির যুগের সভ্যতা অবশ্যই অনেক উন্নত স্তরের ছিল আজকের থেকে। আজকের যুগের সভ্যতা ক্ষয়িষ্ণু। কেন? এটা ভোগবাদী। কারণ বিজ্ঞান পাচ্ছে সভ্যতার চেয়ে উচ্চতর মর্যাদা আজকে। তাই বিজ্ঞানের উন্নতির মতো যদি সভ্যতাকে উঁচুতে তুলে ধরা যায়, তাহলে মানব জাতি উন্নতির চরম শিখরে উঠতে পারবে। এটাই হলো প্রাউড প্রবক্তার এই যে অধ্যায়টি তিনি বিশ্লেষণ করেছেন, সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান এবং আধ্যাত্মিক প্রগতি। এটাই হলো এই যে অধ্যায়, এই অধ্যায়ের নিগলিতার্থ। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আরেকবার বলে যাই, যদি এই প্রাউড প্রবক্তার এই তত্ত্ব আপনাদের সামনে যথাযথভাবে পরিস্ফুট করতে পারি, ভালো লাগে, তাহলে আমার নামে যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন। আচার্য প্রসূনানন্দ অবধূত এই নামে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টায় ক্লিক করবেন। সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।